রাজনীতিতে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ বাড়ল কতটা? চলছে সংস্কার। দীর্ঘদিন প্রধান দুই দলের নেতৃত্ব দিয়েছেন দুই নারী। এমনকি জুলাই আন্দোলনেও শক্তভাবে প্রতিবাদ করতে দেখা গেছে নারীদের। তারপরও নারীদের যেন শুধুই হারিয়ে যাওয়ার গল্প। এ নিয়ে কি ভাবছেন নারী জুলাই যোদ্ধা থেকে বিশেষজ্ঞরা? বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। দেখেন, একটা জায়গায় কি অদ্ভুত মিল সমস্ত রাজনীতিবিদদের, সমস্ত দলে, কি বাম কি ডান কি মধ্যপন্থা, সবাই একটা জায়গায়, কেউ কোনো কথা বলে না। ঐক্যমত্য কমিশনে কেন নারী সদস্যদের দেখা যায় না? কেন ছবিগুলো আমরা দেখলে ঐক্যমত্য কমিশনে সবাই যখন দাঁড়ান তখন বাংলাদেশটা একটা পুরুষপন্থী বাংলাদেশ মনে হয়। জুলাই পরবর্তী সময়ে নারীদেরকে ইন্ডিভিজুয়ালি যেভাবে আসলে টার্গেট করে হ্যারাসমেন্ট করা বা নারীদেরকে সাইডলাইন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিসর এখনো পর্যন্ত নারীদেরকে অ্যাকোমোডেট করার জন্য প্রস্তুত না। দল ভিন্ন হলেও তাদের সবার ক্ষোভ, রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব কেন নিশ্চিত হচ্ছে না। বাংলাদেশের যে কোনো আন্দোলনে নারীর অংশগ্রহণ বেশ জোরালো। সবশেষ জুলাই আগস্টেও রাজপথে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে রাস্তায় নামতে উদ্বুদ্ধও করেছে। তবে আগেও যেমন রাজনীতিতে শক্ত ছিল না নারীদের অবস্থান, তেমনি এখনও সেটা দেখা যাচ্ছে না। রাজনীতিতে পুরুষতান্ত্রিক মানসিকতা, ভাষার ব্যবহার আর পেশি শক্তির ব্যবহারে কি বিমুখ করছে নারীদের? একটা মনস্তত্ত্ব যারা আন্দোলন সংগ্রাম করেন তারা জনগণের মধ্যে একটা নারীদেরকে মিছিলের বা আলোচনা সভার অগ্রভাগে রেখে তারা প্রমাণ করতে চান যে আসলে নারীরা পর্যন্ত মিছিলে অংশ নিয়েছে। নারীকে সামনে রেখে বা ঢাল হিসাবে ব্যবহার করে দাবি আদায়ের প্রচেষ্টা। এর ফলাফল যখন নারীরা তার ব্যক্তি জীবন কিংবা নারীদের সামগ্রিক জীবন চিত্রে যখন এর প্রভাব দেখতে চান, প্রভাবের জায়গাটা শূন্য। তাদের প্রভাব, তাদের চিন্তা ভাবনা, তার কর্মযজ্ঞ কিংবা তার পেশাগত মর্যাদা, এই ব্যাপারগুলোতে প্রভাব বিস্তার করার জন্য কিন্তু এখনও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে এবং সেটা নানাভাবে কিন্তু চাপিয়েও দেওয়া হয়। এবং নারী তার ব্যক্তি নিরাপত্তা কিংবা পারিবারিক প্রেক্ষাপট সব কিছু মিলে একটা সময় গিয়ে নারী হয় মেনে নেয় অথবা মানিয়ে নেয়। তো এরকম একটা সংস্কৃতি যখন দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন সেখানে নারীরা এই নারী নেতৃত্বের যে প্রসঙ্গ কিংবা একেবারে সরাসরি জনগণের ভোটে নারী প্রতিনিধি নির্বাচিত করার যে প্রসঙ্গ, সেটি কিন্তু বিভিন্নভাবে নারীরা এই প্রসঙ্গ থেকে বঞ্চিত হয়। আপনি যদি প্রথমত সরকার গঠন প্রক্রিয়া দেখেন, সেখানে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ যিনি নারী ক্ষমতায়ন নিয়ে বাংলাদেশে না পৃথিবীর সর্বমহলে প্রশংসিত, উনিও কিন্তু নারীর অংশগ্রহণ নিশ্চিত করেননি। উনি চাইলে কিন্তু বলতে পারতেন যে না, ঠিক আছে, আমার এই ক্যাবিনেটে আমি অ্যাটলিস্ট 40% নারী রিপ্রেজেন্টেটিভ নিতে চাই, কিন্তু উনি করেননি, কোনো ক্ষেত্রেই এটা করেননি। দ্বিতীয়ত হচ্ছে যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যদি আমি বাংলাদেশের একাধিক রাজনৈতিক দলগুলোর কথা বলি যারা নেতৃত্বে ছিল, বিএনপি ছাড়া তারা প্রত্যেকেই কিন্তু আসলে নারীকে একটা টোকেন হিসেবেই ব্যবহার করেছে। এখানে একটা বড় ফেইলিয়ার ইন জেনারেল সবগুলো রাজনৈতিক দলের আছে, যে কারণে জুলাই বিপ্লবের পরে নারীর যে অংশগ্রহণের সুযোগটা তৈরি হয়েছিল এটা আসলে প্যাট্রোনাইজড হয়নি, যার ফলে আমরা নারীকে এই জায়গাগুলোতে দেখছি না। জোবাইদা নাসরিন বলছেন, প্রধান দলগুলোতে নারীদের যে অংশগ্রহণ দেখা যায় তাও মূলত আলংকরিক। তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে দূরে রাখা হয়। এমনকি পরিবর্তনে বার্তা নিয়ে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনে নারীর প্রতিনিধিত্ব নিয়েও অসন্তোষ রয়েছে। কিন্তু যখনই সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয় হাজির হয় কিংবা সংসদ এবং বড় জায়গাগুলোতে নারীর প্রতিনিধিত্বের বিষয়টি আসে, তখনই কিন্তু আমরা দেখেছি যে নারী নেই, পুরুষরাই নারী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং এক ধরনের বাণিজ্যের মতো করে যে কয়টাতে আপনারা খুশি হবেন বা এতটা দিতে চাচ্ছি। বিষয়টি হলো যে একটা রাইটস কি আসলে যেভাবে আসলে দর কষাকষির জায়গায় নিয়ে যাওয়া, খুশি হওয়ার জায়গায় নিয়ে যাওয়া, কিংবা আপনার এতে অনেকটাই এতে চলবে কিনা কিংবা এটাতে আপনারা খুশি কিনা, এই জায়গাতে নিয়ে যাওয়া নারীকে, সেটি আসলে রাজনীতির ক্ষেত্রে খুবই আতঙ্কের জায়গা। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দলে নারীর 33% উপস্থিতি নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও তা অর্জন করতে পারেনি কোনো দল। অধ্যাপক আনু মোহাম্মদের মতে, রাজনীতিতে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো পর্যন্ত শুধু নারীদের উপস্থিতি মেনে নেয় পুরুষ। মেয়েরা একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যাবে, নেতৃত্বে যাবে, তারা পারবে কিংবা তাদের পারা উচিত, কিংবা ঘরের বাইরে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দায়িত্ব তাদের গ্রহণ করা উচিত।
এইটা বিশ্বাস করে না কিংবা এটা বিরোধিতা করে, এই ধরনের জনগোষ্ঠী কিংবা এই ধরনের চিন্তা সমাজে এখনও যথেষ্ট প্রবলভাবে আছে। সেই কারণে আমরা গণ অভ্যুত্থানের মধ্যে মেয়েদের অংশগ্রহণ দেখলাম ব্যাপক, কিন্তু গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন কমিশন হইল, সেখানে মেয়েদের উপস্থিতি নাই, কিংবা অন্যান্য ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সেখানে নাই, সংসদে নারীর অংশগ্রহণ সেটার মধ্যেও দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা বাধা। সুতরাং এই জায়গাটা আমরা 51% নারী, সব জায়গায় নারীরা ভালো করছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায়, নেতৃত্বের জায়গায় তাদেরকে ঠেকিয়ে রাখা হচ্ছে। তারা লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্যের উপর দাঁড়ানো যাদের রাজনীতি, তারা তো এইভাবেই কথা বলবে, এবং তাদের একটা চেষ্টা হচ্ছে যে নারীর চিন্তার মধ্যে, নারীর চৈতন্যের মধ্যে নারী বিদ্বেষী, নারী বিরোধী বিষয়গুলোকে আরও বেশি করে বাড়ানো। যুগ যুগান্তরের চাওয়া নারীর যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী ক্ষমতায়ন নিশ্চিত করা, না হলে সর্বত্র একটি ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা স্থায়ী হবে, যা ঠিক হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।